আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সেজন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের সমাজে একটা ধারণা যে প্রকৌশলীরা, ইঞ্জিনিয়াররা সাধারণত বেশি দুর্নীতিবাজ, এবং প্রকৌশলীদের সাথে যিনি বা যারা টেকনিক্যাল স্টাফ থাকেন স্বাভাবিকভাবে তারাও দুর্নীতিবাজ। কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই প্রকৌশলীদের মধ্যে বিরাট সংখ্যক প্রকৌশলী যে কত সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক। হ্যাঁ, সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক, এই চারটা গুণ বা এই ধরনের গুণ সকলের মধ্যে সবসময় থাকে না, এবং এটা কোনো মানুষের মধ্যেই থাকে না। আর যাদের মধ্যে থাকে সকল গুণাবলী, তারা কিংবদন্তি তুল্য বা তারা সুপারম্যানের কাছাকাছি। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। কিন্তু আমি আমার এই চ্যানেলের দ্বিতীয় পর্বে বলেছিলাম নিজেকে জানতে হবে। নিজেকে জানার অর্থ শুধু নিজ না, যে নিজের চারিপাশে আরো যা কিছু আছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন স্তরের যেসব প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেসবগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা দরকার। একইভাবে যে প্রকৌশলীরা যে আসলে প্রকৃতপক্ষে সমাজের অন্যান্য, আমি এখানে অন্য পেশার কারা কতটুকু দুর্নীতিবাজ, আমি সেই প্রসঙ্গে এখন সেই বিতর্কে আমি যাব না। শুধু আমি এটুকু বলতে চাই যে প্রকৌশলীদের সম্পর্কে একটা খারাপ ধারণা সবসময় কাজ করে। কিন্তু আমি বলবো 5 থেকে 10% প্রকৌশলী, 5 থেকে 10%, অর্থাৎ আমি যে কয়েক হাজার প্রকৌশলীকে খুব কাছের থেকে দেখেছি এবং যাদের সাথে সরাসরি কাজ করেছি, আমার নিজের ডিপার্টমেন্টে, অন্য ডিপার্টমেন্টের যাদের কাছ থেকে আমি খুব ক্লোজলি মিশেছি, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, তাদের মধ্যে, অর্থাৎ সকল প্রকৌশলী না, আমি বলছি কয়েক হাজার প্রকৌশলীর মধ্যে আমি ধরব সর্বোচ্চ 5 থেকে 10% প্রকৌশলী দুর্নীতিবাজ না, শুধু অনেক নোংরা প্রকৃতির আছে। এটা আমি অস্বীকার করব না। হ্যাঁ, অন্য কেউ হলে তো অস্বীকার করতো যে না, কোনো প্রকৌশলীদের সম্পর্কে বলতো যে না, কোনো দুর্নীতিবাজ নেই। যেমন একবার, বিশেষ করে 2011 সালে যে একটা পেশা সম্পর্কে সরকারি একটা ডিপার্টমেন্ট সম্পর্কে বলা হয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ, সেই পেশার লোকজন দেখা গেল যে সাংবাদিক সম্মেলন করে তা প্রত্যাখ্যান করছে। আসলে সেটাও ঠিক না। পরবর্তীতে, যাই হোক, আমি এই বিতর্কে কথা বলছি এই কারণেই, মানে সবাইকে যেমন সৎ বলা কোনো সুযোগ নেই, আবার সবাইকে দুর্নীতিবাজ বলারও গড়ে কোনো সুযোগ নেই। আমাদের ডিপার্টমেন্ট, আমি সৎ এবং অসৎ সম্পর্কে জানতে হইলে আগে দুর্নীতি সম্পর্কে জানতে হবে। দুর্নীতি কাকে বলে, ঘুষ কাকে বলে? ঘুষ দুর্নীতির একটা বড় অংশ। কিন্তু আমাদের দেশের প্রকৌশলীদের মধ্যে আমি বলবো 95% প্রকৌশলী সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক। হ্যাঁ, তারপরেও আপনারা বলবেন যে আমার কথাটা মিথ্যা, বোগাস। আমি যে আপনাদেরকে যে ঘুষ শব্দের অর্থ আপনারা ইংরেজিতে আমি দেখাবো আপনাদেরকে। তারপরে আমি বলবো যে আপনারা ইংরেজিতে গুগলে সার্চ দেন BRIBE, ব্রাইব। তো ব্রাইব শব্দের অর্থ কি? তো ব্রাইব শব্দের অর্থ দেখা যাবে যে এক এক ডিকশনারিতে এক এক রকম বলা আছে। সেই ব্রাইবের অর্থগুলো
আমি আমার যে পাঠকের, দর্শকদের, ভিউয়ারদের জন্য যে বক্তব্য সেখানে আমি দিব আপনাদেরকে এটুকুই বলছি যে ব্রাইবের অর্থটা কি, ঘুষের অর্থ কি। হ্যাঁ, আমাদের যে বাংলা একাডেমির যে ইংলিশ বেঙ্গলি ইংলিশ ডিকশনারি আছে, আপনারা সেটাও খুলে দেখুন ব্রাইব শব্দের অর্থ কি। ব্রাইব শব্দের অর্থ যে এখানে বহুভাবে আছে, আমি সেটা আবারও বললাম, মুখে বলবো না। ব্রাইব শব্দের অর্থটা যদি আপনারা মিন করেন, তাহলে আমি বলবো যে 95% না, 99% প্রকৌশলী সৎ। হ্যাঁ, কিভাবে? আমরা কি জানি, আমাদের দেশে ধরুন আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কথা ধরুন, আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করছি। আমাদের ডিপার্টমেন্টগুলোর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বদনাম আরও বেশি, অথচ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে টেকনিক্যাল নন টেকনিক্যাল স্টাফ অফিসদের মধ্যে একটা সিংহভাগ কর্মকর্তা কর্মচারী সৎ। হ্যাঁ, এই কথা বললে আপনারা হাসবেন, আমাকে টিটকারি করবেন বা আমার সম্পর্কে মানে নানান নেগেটিভ মন্তব্য করবেন। আমি ইউটিউব, এটা লাইভ না, তবে আমার এই বক্তব্যটা সরাসরি ধারণ করা হচ্ছে, এখানে কোনো এডিট করা হচ্ছে না। তারপরও আমার পুরো পরিচিতি আছে যে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে ঘুষের যে অর্থ, সেই অর্থ অনুযায়ী যে ব্রাইবের যে অর্থ, সে অর্থ অনুযায়ী যে আমাদের দেশে বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, আমি অন্যান্য ডিপার্টমেন্ট যেমন এলজিডি, পিডাব্লিউডি, রোডস অ্যান্ড হাইওয়েজ, যে এই সকল প্রতিষ্ঠানে অনেক প্রকৌশলী আছেন, তো তাদের সম্পর্কে আমি বিস্তারিত বেশি জানি না। যেটুকু জানি, ঘুষের ডিফিনিশন অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী আমাদের দেশের প্রকৌশলীদের সিংহভাগ সৎ। আমি প্রকৌশলী বলতে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, ডিগ্রি ইঞ্জিনিয়ার আছেন। তো যাই হোক, ডিপ্লোমা ডিগ্রি নিয়ে আমি কোনো বিসম্বাদ সৃষ্টি করব না। আমি শুধু বলতে চাই যে আমাদের টেকনিক্যালি, আমাদের সাথে টেকনিক্যাল স্টাফ আছেন, আবার নন টেকনিক্যাল স্টাফও আছেন। তো দেখা গেল যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলতেই বলা হয় ইঞ্জিনিয়ার, বলতেই দুর্নীতিবাজ, ওয়াবদা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ওয়াবদা বলা হতো। তো সেটাও আমি পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানাবো বা বলবো যে প্রকৌশলীদের একটা সিংহভাগ এবং টেকনিক্যাল স্টাফদের একটা সিংহভাগ লোকে আপনার সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমী। হ্যাঁ, এই চারটা গুণ আমি আবারও বলি, সবার মধ্যে হয়তো নেই বা থাকে না। আমি আপনাদেরকে বলি, যেমন বাংলাদেশে প্রায় 4.25 কোটি বিদ্যুৎ সংযোগ আছে। এই বিদ্যুৎ সংযোগগুলো দিকে আপনারা তাকিয়ে দেখেন, আপনার বাংলাদেশের বিদ্যুৎ সংযোগ দেখেন, আপনার বিদেশে যারা আছেন বা বিদেশে ভ্রমণ করেছেন উন্নত দেশগুলোতে, আমেরিকা, ইউরোপ, জাপান, চীন, এমনকি আমাদের পাশের দেশ ভারতেও যে বিদ্যুৎ সংযোগ আছে, সেই সংযোগের সাথে আমাদের সংযোগটুকু কম্পেয়ার করে দেখুন। হ্যাঁ, আমাদের দেশের বিদ্যুৎ সংযোগগুলো আমি কত পার্সেন্ট বলবো না, আমার তো মনে হয় 1%। এই 4.25 কোটি বিদ্যুৎ সংযোগের মধ্যে 1% হিসাব করলে সেটা হয় 10-12 লাখ, বা 1% হিসাব করলে 4.25 লাখ বিদ্যুৎ সংযোগ। 4.25 লাখ বিদ্যুৎ সংযোগ ইঞ্জিনিয়ারিং ডিফিনিশন অনুযায়ী, আন্তর্জাতিক স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের দেশে বিদ্যুৎ সংযোগগুলো আছে কিনা আপনারা দেখুন, নাই। তাহলে এই বিদ্যুৎ সংযোগগুলো কিভাবে হলো? এই বিদ্যুৎ নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা আসে। এত লম্বা কথা আপনার ধৈর্য ধরে শুনবেন না, সেটাও আরেক সমস্যা। তো যার ফলে আপনাদের কাছ থেকে আমার এই কাছ থেকে যে সুস্পষ্ট ধারণা পেতে হলে তো অনেক লম্বা বক্তব্যের প্রয়োজন আছে। রাশিয়া লেনিন যখন একটা দ্বিতীয় বিপ্লব সফল হলেন, তখন লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল ওনার পরবর্তী বিপ্লব কি। তিনি বলেছিলেন যে পরবর্তী বিপ্লব যে সারা রাশিয়াকে বিদ্যুতায়ন করা। রাশিয়া কত বড় দেশ, ভেঙে গেছে সেটা, কিন্তু সে সময় 1933 সালে
লেনিন সারা রাশিয়াকে বিদ্যুতায়নের আওতায় আনেন, অর্থাৎ বিদ্যুৎটি এত বেশি জরুরি, এত বেশি প্রয়োজন। ঠিক একইভাবে আমাদের দেশে এখনো শতভাগ হয়নি, তবে বর্তমান সরকার চেষ্টা করছেন এই বছর, দ্যাট ইজ ডিসেম্বরের মধ্যে, অথবা প্রায় হয়ে গেছে, 99% বিদ্যুতায়ন হয়ে গেছে। তো আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আগে আমাদের দেশের বিদ্যুতের অবস্থা কি ছিল? অর্থাৎ রাশিয়া যদি 1933 সালে, আজ থেকে প্রায় কত 80-86 বছর আগে যদি পুরা রাশিয়া যদি বিদ্যুতায়ন হয়ে যায়, তো 80-86 বছর পর পর্যন্ত আমার দেশে বিদ্যুৎ নেই, সকলের কাছে বিদ্যুৎ নেই। কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সবারই কিন্তু বিদ্যুতের প্রয়োজন এবং বিদ্যুতের চাহিদা আছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ করার মতো ব্যবস্থা নাই। আর যেখানে সরবরাহ করার মতো ব্যবস্থা আছে সেখানে স্পেসিফাইড বিদ্যুৎ সংযোগ দিতে গেলে আপনার ধরেন একটা পান দোকানেও কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে। একটা পান দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে, একটা আপনার বাসা বাড়িতে যেখানে 1-2 কিলোওয়াট বিদ্যুতের চাহিদা, এসি থাকলে আপনার বিদ্যুতের চাহিদা আরো বেশি, 3-4-5 কিলোওয়াট। কিন্তু আমি 1 কিলোওয়াটের কথা ধরি, 1 কিলোওয়াটে একটা বাসা বাড়িতে, একটা টং দোকানে, একটা খুপড়ি দোকানেও যদি সংযোগ দিতে হয়, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মোতাবেক একজন গ্রাহককে 10 থেকে 15 হাজার টাকা ব্যয় করতে হয়। কিন্তু 10 থেকে 15 হাজার টাকা ব্যয় না করে তারা তখন একদিকে তো বিদ্যুৎ নেই, আর যেটুকু আছে সেটুকু পাওয়ার জন্য একজনের জায়গায় 10 জনের চাহিদা। ফলশ্রুতিতে এই বিদ্যুৎ গ্রাহকরা কি করেন? তারা নানানভাবে, নানান কৌশলে, কেউ রাজনৈতিক চাপ দিয়ে, যারা রাজনৈতিক চাপ না পারেন প্রশাসনিক চাপ দিয়ে, প্রশাসনিক চাপ না পারলে তখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করেন টাকা দিয়ে, যে বিদ্যুৎ পাওয়ার জন্য কারাগারে লেগে যায়। সেখানে তখন এই এটা দেখলে বিদ্যুৎ পাওয়ার কথা। এখন বিদ্যুৎ পেতে হলে কি করতে হবে? তাকে একটা টং দোকানে যদি আপনি বিদ্যুৎ সংযোগ নিতে গেলে 10,000 টাকা প্রয়োজন। কিন্তু তারা আবার কি করেন? তারা আবার নানানভাবে প্রলুব্ধ করেন, চাপ প্রয়োগ করার চেষ্টা করেন যে কিভাবে 10,000 টাকা ব্যয় না করে 2,000-3,000 টাকা ব্যয় করে বিদ্যুৎ সংযোগ পেতে পারেন। তখন এইভাবে, অর্থাৎ যে সেই ঘুষের যে ডিফিনিশনটা আমি আপনাদেরকে দেখাবো, ঘুষের ডিফিনিশনে কি বলা আছে, অর্থাৎ কোনো সুবিধা পেতে কাউকে প্রলুব্ধ করা, প্রথম করে যে প্রলুব্ধ করা, প্রভাবিত করা। হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্টে যখন যেমন মানুষ আছে, বিদ্যুৎ বোর্ডের বা প্রকৌশলীরা, টেকনিক্যাল অফিসার, স্টাফরা কিন্তু মানুষ। অন্যান্য ডিপার্টমেন্টের লোক যদি ঘুষের জন্য, ঘুষ আরেকটা জিনিস, ঘুষ কি? ঘুষ হচ্ছে যে একটা ন্যায়সঙ্গত কাজকে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে আটকিয়ে রেখে টাকা খাওয়াটা হচ্ছে ঘুষ। আর আমাদের কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা প্রকৌশলীরা কিন্তু কোনো কাজ আটকিয়ে রাখেনি, কারণ বিদ্যুৎ তো নাই। বিদ্যুৎ থাকলে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য যে প্রয়োজনীয় মালামাল নাই, মালামাল থাকলে সেটা সে স্পেসিফাইড, দ্যাট ইজ নির্দিষ্ট মান অনুযায়ী নেই। এইরকম নানান রকম সমস্যার মধ্যে যখন একজন গ্রাহক বিদ্যুৎ পেতে গেলে তখন নানান কৌশল অবলম্বন করেন। আর সেই কৌশলের মধ্যে কখনো প্রকৌশলীরা, টেকনিক্যাল স্টাফরা গ্রাহকের সাথে একটা আদারওয়াইজ একটা নেগোসিয়েশনে যান, নেগোসিয়েশনে গিয়ে কিছু টাকা পান। আমি এটাকে আমি অস্বীকার করব না, তবে আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আমাদের প্রকৌশলীদের মধ্যে শতে হাজার হাজার অফিসার আছেন, এই ধরনের টাকা খান না, বা এই ধরনের টাকা খাওয়ার তারা কখনোই চেষ্টা করেন না। এমনকি এমনও অফিসার স্টাফ আছেন যদি শুধু এই ধরনের টাকা, যেটা উনি এমনি, কারণ তিনি একটা বিদ্যুৎ সংযোগের ফাইলে 5 জন, 10 জন, 20 জনের স্বাক্ষরের প্রয়োজন হয়।
মাঝখানে দুইজন 4জন 5জন তারা টাকা খেলেও স্বাক্ষর দিতে হবে, টাকা না খেলেও স্বাক্ষর দিতে হবে। সো তখন কেউ কেউ হয়তো এটাকে আমি বললাম এই টাকার কিছু অংশ হয়তো কেউ নেন, তবে আপনারা কল্পনা করতে পারবেন না যে আমাদের প্রকৌশলীদের মধ্যে এমনকি যারা অ্যাকাউন্টস অফিসার আছেন, অ্যাকাউন্টস অফিসারকে বলা হয় দুর্নীতিবাজ বলা হয়, কিন্তু অ্যাকাউন্টস অফিসারের মধ্যে এমন অফিসার স্টাফ আছেন যে শুধু প্রতিটা ফাইলে যদি 100 টাকা করে যদি ওনারা টাকা খেতেন, যেটা মানে না চেয়ে এমনিতেই যে হ্যাঁ এটা মানে তাদেরকে এটা এমনি দেওয়া হয় তার স্বাক্ষর করার জন্য, কিন্তু তারা এমনিতেও সেই টাকাটা খান না যদি খেতেন তাহলে এক একজন কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন। অর্থাৎ আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যে একটা প্রকৌশলীদের সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, কারণ আপনি একটা বাসা বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ, একটা ক্ষুদ্র শিল্প, একটা ওয়ার্কশপ, একটা ওয়েল্ডিং শপ, একটা রাইস মিল, একটা স মিলে যে সংযোগ নিতে গেলে আপনার পিডিবির বা আন্তর্জাতিক বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অনুযায়ী 1 লাখ টাকার প্রয়োজন হবে, কিন্তু সেখানে 1 লাখ টাকা ব্যয় না করে তারা কি করেন, নানান রকমের মানে চাপ প্রয়োগ করেন বা কখনো প্রলোভন দেখান, প্রলুব্ধ করেন করে 1 লাখ টাকা বিদ্যুৎ সংযোগ তারা 10,000 টাকায় নেন। বাকি টাকাটা তখন সেভ যেটা হয়ে যায় সেটাই, যার ফলে হচ্ছে কি এই যে আমাদের অফিসাররা কিন্তু যদি আজকে 3 কোটি 4.5 কোটি বিদ্যুৎ সংযোগ যদি শুধু ঘুষ খেয়েই দেওয়া হইতো তাহলে কিন্তু আমাদের মনে হয় অনেক অফিসার স্টাফের চাকরি থাকার কথা না, কারণ এই আনস্পেসিফাইড লাইনের বিষয়টা এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাই জানেন, এবং একটা আনঅফিসিয়ালি বলে থাকেন যে বাংলাদেশের মানুষ গরিব, বাংলাদেশের মানুষ যদি স্ট্যান্ডার্ড মোতাবেক যদি বিদ্যুৎ সংযোগ নিতে চায় তাহলে বড় বড় লোক কত পার্সেন্ট লোক মানে স্ট্যান্ডার্ড মোতাবেক নিবেন বা নিতে পারবেন আমার সঠিক ধারণা নেই, তবে সেটা 5 থেকে 10% লোকও সেটা নিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। সো আমি এই জন্যই বলছি যে আজকে আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে বক্তব্যটা দীর্ঘায়িত হচ্ছে। আমি এই বিষয়ে আরো অনেক কথা বলবো যে আমাদের প্রকৌশলীদের সম্পর্কে, ইঞ্জিনিয়ার যারা প্রকৌশলীদেরকে বলা ইঞ্জিনিয়ার সম্পর্কে যে একটা খারাপ ধারণা বা ওয়ার্কার লোকের সম্পর্কে যে খারাপ ধারণা বা যে টেকনিক্যাল স্টাফদের সম্পর্কে যে খারাপ ধারণা, সেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই ঘন্টার পর ঘন্টা আপনারা মানে শুনবেন না। তবে আমি আজকে আপনাদেরকে এই পর্যায়ে আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আমি আরো সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ সহ আমি আপনাদের সাথে কথা বলবো। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।